অধ্যায় ৭ টাইগার ফ্যাং স্কোয়াড। কি দোস্ত? লু ফেং কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে আসা শব্দ শুনে হাসতে পারল না। লু হুয়া, তুমি কি সেই যুবতী মহিলার সাথে জিনিসগুলি গরম করনি? আমাকে ফোন করার সময় হলো কিভাবে? হা হা। বারান্দায় চেন গু, ঝাংকে এবং অন্যরা একে একে এসে হাসতে লাগল। আমার স্ত্রী থাকলেও আমি আমার বড় ভাইকে ভুলতে পারি না। কৌশলী যোগাযোগের ঘড়িতে ছোট ভাই হাসলেন। ওহ হ্যাঁ ভাই, তোমাকে কিছু বলার জন্য ফোন করেছি। ন্যান আনুষ্ঠানিকভাবে আমার বান্ধবী হতে রাজি হয়েছে, হাহা। তোমার ভাই কি মহান নয়? ছোট ভাই আনন্দে হেসে উঠল। কতক্ষণ ধরে এটি? সে আগে এত খুশি হয়নি। ভালোবাসার শক্তি সত্যিই মহান। লু ফেং মনে মনে ভাবলেন, তিনি এতদিন ধরে পঙ্গু, তাই তাকে মোকাবেলা করার জন্য অনেক মানসিক চাপ রয়েছে। গার্লফ্রেন্ড পেয়ে তার এত খুশি হওয়ার জন্য। লু ফেং তার ভাইয়ের জন্য খুশি হয়েছিল এবং সাথে সাথে হেসেছিল। আপনাকে এখনও কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই সার্টিফিকেট পেতে হবে। ভাই, আমরা তাড়াহুড়ো করতে পারি না। আমাদের ধাপে ধাপে যেতে হবে। লু হুয়া হেসে উঠল। ও হ্যাঁ, মা বাবার কি হবে? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। তারা মুদি কেনাকাটা করতে গিয়েছিল, লু হুয়া উত্তর দিল। লু ফেং মাথা নেড়ে বলল, মা অবশেষে বিকেলে মুদি কেনাকাটা করতে যেতে পারেন এবং বাবা অবশেষে আরাম করতে পারেন এবং মায়ের সাথে বাজারের সময় কাটাতে পারেন। ভাই, আমি ভালো আছি। আপনি যখন শহরের বাইরে থাকবেন তখন সতর্ক থাকুন। উদ্বেগের বাইরে লু হুয়া বললেন। কোনো চিন্তা করো না। কল শেষ হওয়ার পর লু ফেংয়ের সারা মুখে হাসি ছিল। ঠিক আছে, যেহেতু লু ফেং তার ফোন কল দিয়ে শেষ করেছে, সবাই এখানে 1 সেকেন্ডের জন্য আসে, গাও ফেং বলল। কিছুক্ষণের মধ্যে লু ফেং এবং অন্যরা চলে গেল। আজ আমরা সবেমাত্র শহরে প্রবেশ করেছি এবং দুর্দান্ত ফলাফল এনেছি। বরাবরের মতো আমরা যুদ্ধে প্রত্যেকের অবদানের ভিত্তিতে লুণ্ঠন ভাগ করব। আমরা শিকার শেষ করার পরে এবং পুনরায় সরবরাহের জন্য বেসে ফিরে আসার পরে আমরা বিভাজন করব। হঠাৎ গাও ফেংয়ের অভিব্যক্তি খুব গম্ভীর হয়ে উঠল। তবে আমাকে একটি অনুস্মারক দিতে দিন, প্রত্যেককে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটি এমন একটি এলাকা যেখানে প্রচুর পরিমাণে ভবন রয়েছে, যেখানে সমস্ত দানবদের বাসা রয়েছে। পুরো শহরে প্রচুর পরিমাণে কমান্ডার স্তরের দানব থাকবে। তাই আপনার প্রহরীদের হতাশ করবেন না, অন্যথায় আপনার মধ্যে কেউ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়লে এটি সমস্যাজনক হবে। গত বছর অনেক যোদ্ধা মারা গেছে। হ্যাঁ। চেন গু, ঝাংকে, ওয়েই জিয়া ভাই এবং লু ফেং সবাই গম্ভীরভাবে মাথা নাড়ল। লু ফেংও জানতেন, সেনাবাহিনীতে যোগদান ছিল সবচেয়ে নিরাপদ। তার মতো একজন যোদ্ধার মরুভূমিতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুহার ছিল অত্যন্ত বেশি। সবাই এখন বোধে বেশ কিছুটা শক্তি ব্যবহার করেছে। আমরাও রাত্রি যাপন করছিলাম, তাই সবাই এখন বিশ্রাম নিন। বিকাল 4টার পর আমরা বের হব। গাও ফেং সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ। উফ, বিশ্রামের সময়। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 জন সদস্য হয় কোনো কিছুর দিকে ঝুঁকে পড়েন বা শুয়ে পড়েন। যখন ফায়ার হ্যামার স্কোয়াড ভালোভাবে লুকিয়ে ছিল এবং হোটেলের ছাদে বিশ্রাম নিচ্ছিল, টাইগার ফ্যাং স্কোয়াড ইতিমধ্যেই 0201 দেশ পর্যায়ের শহরে প্রবেশ করেছে। তাদের মধ্যে 6 জন ধ্বংসপ্রাপ্ত শহরের সমস্ত গলি জুড়ে সাবধানে চলাফেরা করছিল। কিছু গলির দেয়াল ধসে পড়েছিল এবং কিছুতে দানবদের মৃতদেহ ছিল। থাম, চর্মসার ক্যাপ্টেন তার হাত উঠল এবং বাকি সবাই থামল। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন ছোট গলায় বললেন, সবাই শোনো, এবার আমাদের একটাই টার্গেট, ইতিমধ্যে আহত রূপালী চাঁদ নেকড়ে। তাই যখন আমরা এখানে শহরে আছি, নিশ্চিত করুন যে আপনি অন্য কোনো দানবের সাথে বিশৃঙ্খলা করবেন না। লুকাতে পারলে লুকাও, দৌড়াতে পারলে দৌড়াও। তাদের সাথে লড়াই না করার চেষ্টা করুন এবং আপনি আহত হলে এটি সমস্যাজনক হবে। অন্য 5 সদস্য গম্ভীরভাবে মাথা নাড়ল।
এটি একটি উচ্চ স্তরের কমান্ডার স্তর রূপালী চাঁদ নেকড়ে। আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন তা কয়েক ডজন নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানব শিকারের চেয়েও বেশি। এছাড়াও একবার আমরা রূপালী চাঁদের নেকড়ে ধরে ফেলি। এই রূপালী চাঁদ নেকড়ে অত্যন্ত আহত, তাই আমাদের এটিকে মারার জন্য আরও 2 বা 3 বার আঘাত করতে হবে। তাই কখনোই এর সাথে লড়াই করার চেষ্টা করবেন না। আমি আপনাকে বলছি, আবার মনে করিয়ে দিতে দিন, না, এটা মাথার সাথে লড়াই করার চেষ্টা করবেন না এবং এটি টেনে বের করুন। আমরা যদি সত্যিই সবকিছুর সাথে এই রূপালী চাঁদের নেকড়েদের সাথে লড়াই শুরু করি তবে আমাদের মধ্যে অন্তত 1 জন বা 2 জন আমাদের প্রাণ হারাবে। সবাই তাদের মুখের গম্ভীর ভাব নিয়ে মাথা নাড়ল। একটি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব এবং নেকড়েদের রাজা সিলভার মুন উলফ এমনকি আহত হলেও প্রতিশোধ নেওয়ার জন্য, যদি এটি তার জীবনকে ঝুঁকিতে ফেলে, তবে এটি সম্ভব যে বেশিরভাগ টাইগার ফ্যাং স্কোয়াড মারা যাবে। আমাদের শুধু আঘাত করতে হবে এবং রক্তপাত করতে হবে, এটাকে নির্যাতন করে হত্যা করো। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন আত্মবিশ্বাসের সাথে হেসে উঠলেন। এমন একটি দেশ পর্যায়ের এলাকায় ওয়ারগড ফাইটার স্কোয়াডকে আকর্ষণ করার খুব কম সুযোগ রয়েছে। এই শহরে সম্ভবত কয়েকটি দল আছে এবং আমাদের মতো একটি দলের সাথে আমাদের শহরের সবচেয়ে শক্তিশালী দল হওয়া উচিত। তাই কেউ এটি চুরি করে নিয়ে যাওয়া নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। সাধারণত শক্তিশালী ওয়ারলর্ড লেভেলের ফাইটার দলগুলো শহর পর্যায়ের এলাকায় বেশি সক্রিয় থাকে। একটি চ্যালেঞ্জ আরও আছে এবং আরও স্বাধীন কমান্ডার স্তরে দানব আছে। উদাহরণস্বরূপ, ফায়ার হ্যামার স্কোয়াড এই দেশ পর্যায়ের এলাকায় আসার একটি কারণ রয়েছে এবং এর কারণ লু ফেং একজন রকি। অন্যথায় ফায়ার হ্যামার স্কোয়াডও একটি শহর স্তরের এলাকায় প্রবেশ করবে, দেশের স্তরের এলাকায় নয়। ক্যাপ্টেন, যদি আসলেই কোনো ফাইটার স্কোয়াড থাকে যেটা আসলে চুরি করার চেষ্টা করে, এক চোখা মধ্যবয়সী লোকটি ভ্রু কুঁচকে বলল। বিশ্রাম। ঝাং জেহু পাশ দিয়ে হেসে উঠল। এমনকি আমরাও সেই শিকারীর খুব কাছে থাকার সাহস করি না। আর এই শহরের বেশিরভাগ ফাইটার স্কোয়াডই যোদ্ধা পর্যায়ের। একজন ওয়ারলর্ড লেভেলের ফাইটার স্কোয়াড ইতিমধ্যেই বেশ ভালো হবে। এবং যদি তারা রূপালী চাঁদ নেকড়ে লড়াই করার চেষ্টা করে, তারা সম্ভবত সিলভার মুন উলফ দ্বারা অবিলম্বে টুকরো টুকরো হয়ে যাবে। হ্যাঁ, টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন মাথা নেড়ে বললেন, তাদের সিলভার মুন উলফকে চুরি করার ক্ষমতা নেই। যদি তারা করে, তাদের মেরে ফেলো। হ্যাঁ। বাকি 5 জন মাথা নাড়ল। চলো যাই। বাঘের ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন হাত নাড়ল এবং তাদের 6 জন দ্রুত নির্বে এগিয়ে গেল। মরুভূমি হেডকোয়ার্টারের মতো নয়। সদর দপ্তর হল মানুষের দ্বারা নিয়ন্ত্রিত শহর, যেখানে আইন আছে, যেখানে সরকার আছে, কিন্তু প্রান্তরে দানবরা এলাকা শাসন করে। এখানে অন্ধকার, বিশৃঙ্খল এবং রক্তাক্ত মামলা সর্বত্র। একটি দানবের মূল্যবান মৃতদেহের জন্য এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ফাইটার স্কোয়াড একে অপরকে হত্যা করেছে। অবশ্যই বেশিরভাগ সময় এটি একটি শক্তিশালী ফাইটার স্কোয়াড একটি দুর্বল ফাইটার স্কোয়াড থেকে চুরি করে। মরুভূমিতে অনেক যোদ্ধা দানবদের কাছে মারা যায়, তবে বেশ কয়েকজন যোদ্ধা অন্যান্য যোদ্ধাদের কাছেও মারা যায়। মধ্যরাত। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 জন সদস্য প্রচুর পরিমাণে খেয়েছিল এবং ভালোভাবে বিশ্রাম নিয়েছিল এবং তাদের সকলেই তাদের দূরবীন দিয়ে দেখেছিল এবং তাদের নিচের দিকে নির্দেশ করেছিল। আমরা ইতিমধ্যে 2 ঘন্টার মধ্যে 2টি কমান্ডার স্তরের দানব দেখেছি। ওয়েইটাই অসহায়ভাবে বলল, দুঃখজনকভাবে তাদের প্রত্যেকের চারপাশে প্রচুর পরিমাণে সৈনিক স্তরের দানব রয়েছে। মনে হচ্ছে শহুরে এলাকাগুলো এখনও ভালো, যদিও সেখানে অনেক কমান্ডার লেভেলের দানব আছে এবং কখনো কখনো এমনকি একটি হর্ড লিডার লেভেল দানবও আছে। বেশিরভাগ নিয়মিত সৈনিক লেভেলের দানবরা সবাই হোর্ড লিডার লেভেলের দানব এবং শক্তিশালী কমান্ডার লেভেলের দানবকে কেন্দ্র করে থাকে। কমান্ডার লেভেলের অনেক দানব স্বাধীন। এর আগে চেন গু তার স্নাইপার রাইফেল থেকে 2টি গুলি ছুড়েছিলেন, তবে এবার তেমন সৌভাগ্য হয়নি তাদের।
এই দুটি গুলি 2 কমান্ডার লেভেলের দানবদের লক্ষ্য করে গুলি করা হয়। তাদের একজনের সবেমাত্র কোনো প্রভাব ছিল না এবং অন্য একজন গুরুতর আহত হলেও মারা যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের রক্ষা করার জন্য তাদের সৈনিক স্তরের দানব রয়েছে। এটি একটি দেশ পর্যায়ের শহরের খারাপ পয়েন্ট। এমনকি একজন নিয়মিত কমান্ডার স্তরের দৈত্যের নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে দানব থাকে, ঝামকে দীর্ঘশ্বাস ফেলে। তবে দেশ পর্যায়ের শহরগুলো নিরাপদ। গাও ফেং হেসে উঠলেন, পুরো দেশ পর্যায়ের শহরের মধ্যে কেবলমাত্র 1 বা 2টি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব রয়েছে এবং তাদের সকলের চারপাশে প্রচুর পরিমাণে সাধারণ দানব রয়েছে, তাই আমরা তাদের স্পর্শ করব না। নিয়মিত দানব সৈন্যদের জন্য আমাদের স্কোয়াডের শক্তি দিয়ে আমরা যদি সত্যিই চাই তবে আমরা তাদের নিশ্চিহ্ন করতে পারি। আমরা হঠাৎ করে কিছু কমান্ডার স্তরের দানব দ্বারা বেষ্টিত হওয়ার ভয় পাই না। শহরগুলিতে অনেক কমান্ডার স্তরের দানব রয়েছে, তাই তাদের বেশ কয়েকটি দ্বারা বেষ্টিত হওয়া সহজ। লু ফেং তার দূরবীন দিয়ে তাকাল। এটি একটি কমান্ডার স্তরের দানব। রাস্তার ধারে প্রায় 10টি দানব উপস্থিত হয়েছিল এবং তাদের সকলেরই দাগ ছিল। তারা বিড়াল টাইপের দানবদের ওসিলট রেস বাঘের অনুভূতি ছেড়ে দিয়েছে। এই সমস্ত ওসেলটদের বড় বড় দেহ ছিল এবং তাদের একজনের এমনকি 2টি লেজ ছিল। 2টি লেজ? কমান্ডার স্তর? লু ফেং উত্তেজিত হয়ে বলল। ওসেলট রেসে 2টি লেজ মানে নিম্ন স্তরের কমান্ডার, 3টি লেজ মানে মধ্যম স্তরের কমান্ডার, 5টি লেজ নিম্ন স্তরের হোর্ড নেতা, 7টি লেজ উচ্চ স্তরের দলনেতা, 8টি লেজ ইতিমধ্যেই দলনেতাকে ছাড়িয়ে গেছে স্তর এবং ওসেল্ট রেসের অন্যতম শক্তিশালী অস্তিত্ব। এবং সমস্ত বিড়াল ধরনের প্রাণীর মধ্যে 9টি লেজ। হল 9 লাইভস ডেমন ক্যাট, 9 লাইভস ক্যাট কিং, যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানবদের মধ্যে একটি। ক্যাপ্টেন, দেখুন, একজন কমান্ডার লেভেল ওসেলট, লু ফেং চিৎকার করে উঠল। ওসেলট! কিছুক্ষণের মধ্যে বাকি 5 জন ছুটে এসে তাদের দূরবীন দিয়ে খুঁজতে লাগল। এটি সত্যিই একটি ওসেলট। দেখে মনে হচ্ছে যে ওসেলটরা বড় দলগুলি পছন্দ করে না, তা কেবল একটি গুজব নয়। কমান্ডার লেভেল ওসেলটকে ঘিরে মাত্র 6 জন নিয়মিত সৈনিক স্তরের দানব রয়েছে। গাও ফেং হেসে বললেন, বন্ধুরা, অ্যাকশনের জন্য প্রস্তুত হও। শুধুমাত্র 6 জন নিয়মিত দানব, আমি একা তাদের সামলাতে পারি। চেন গু হেসেছিল, তাই অন্যান্য সদস্যরা স্বস্তি পেয়েছিলেন। চলো যাই। গাও ফেংয়ের নির্দেশে লু ফেং এবং অন্যরা একে একে ছাদ ছেড়ে চলে গেল। এইবার তারা আগাম গুলি চালায়নি, কারণ তারা যদি ওসেলটকে হত্যা করতে ব্যর্থ হয় তবে এটি পালিয়ে যেতে পারে। একটি কমান্ডার স্তরের দানবের জন্য এটির সাথে প্রায় 1 ডজন দানব থাকা একটি ছোট দেশ স্তরের শহরে খুব বিরল। লু ফেং ফায়ার হ্যামার স্কোয়াডের 5 জন প্রবীণ সদস্যকে অনুসরণ করেছিল যখন তারা চুপচাপ দেয়ালের উপর দিয়ে এবং রাস্তার পাশে একটি আবাসিক বাড়িতে গিয়েছিল। এই আবাসিক বাড়ির দেওয়ালগুলি বেশিরভাগই ধসে পড়েছিল। দেওয়ালের যে কোণগুলি বাকি ছিল সেগুলির সমস্ত জুড়ে শ্যাওলা জন্মেছিল এবং কংক্রিটের হাঁটার পথটি বহু বছর আগে আগাছায় ঢেকে গেছে। মোটা ভেড়া এগিয়ে আছে। ওয়েইটাই ধসে পড়া দেয়ালের ফাঁক দিয়ে বাইরের রাস্তায় ঘুরে তাকাল। আমরা বেশ ভাগ্যবান। এই ওসিলট নিশ্চিন্তে তার আন্ডারলিং শহর শিকারের সন্ধান করছে। লু ফেংও ধসে পড়া দেয়ালের ফাঁক দিয়ে বাইরে তাকাল। প্রায় 500 মিটার দূরে কমান্ডার স্তরের ওসেলট রাস্তায় তার ওসেলটদের দলকে নেতৃত্ব দিচ্ছিল। বন্ধুরা, মনে রেখো, গাও ফেং ছোট কণ্ঠে বলল, প্রথমত তোমার মিশন হল ওইসব নিয়মিত ওসেলটের হত্যা করা। কমান্ডার স্তরের ওসিল্ট হিসাবে এটি থেকে দূরে থাকুন এবং আঘাত না করার চেষ্টা করুন। এটা শুধু আমার উপর ছেড়ে দিন। যদি এটি একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের ওসেল্ট হয় তবে আমি একা এটি পরিচালনা করতে পারি। এরপর চেন গু, তোমার মেশিনগানে গুলি চালাও না। অপ্রত্যাশিত কিছু না ঘটলে গুলি চালাতে খুব বেশি দেরি নেই। একবার আপনি গুলি চালানো শুরু করলে আমাদের যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হবে।
বুঝলাম। লু ফেং এবং অন্যরা গম্ভীরভাবে মাথা নাড়ল। গুলি সহজেই দানবদের আকর্ষণ করে। আপনি যদি একটি উঁচু ভবনের ছাদে থাকেন, তাহলে দানবরা তাদের কান দিয়ে আপনার অবস্থান চিহ্নিত করতে পারে না। যাই হোক, মাটিতে শুটিং আপনার অবস্থান সহজেই প্রকাশ করে। শীঘ্রই প্রচুর পরিমাণে দানব আকৃষ্ট হবে এবং ঘিরে ফেলবে এবং আক্রমণ করবে। সময়ের সাথে সাথে আরও বেশি দানব আকৃষ্ট হতে থাকবে। শেষবার, যখন তারা রক্তপিপাসু ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছিল, তখন চেনগু গুলি চালাতে শুরু করলে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। ঠিক আছে, এইবার আমরা তাড়াতাড়ি করতে যাচ্ছি। চলো যাই। গাও ফেং হাত নাড়ল। হুশ, হুশ, হুশ। কার্যত একই সময়ে 6টি ছায়া উড়ে গেল, এমনকি চেনগুর বাম হাতে একটি মেশিন গান এবং ডান দিকে একটি ছোট ছুরি ছিল। 6 জন, যেন 6টি অস্পষ্ট ছবি, সবগুলোই ওসেলদের গ্রুপে চার্জ করা হয়েছে। গর্জন, 2 লেজওয়ালা ওসেল্টের লোম, ওসেলট দলের প্রধান, সবাই উঠে দাঁড়াল এবং সাথে সাথে রাগে গর্জন করে উঠল। আশেপাশের 6টি ওসেল্টও একে একে ক্রুদ্ধ গর্জন দিতে শুরু করে। এই গর্জন রাস্তার 2 ধারে প্রতিধ্বনিত হতে থাকে এবং সেই শব্দে আকাশ কাঁপতে থাকে। প্রতিটি শক্তিশালী বর্লি ওসেলট তাদের চোখের সামনে মানুষের দিকে উন্মত্তভাবে চার্জ করে। হত্যা করুন! কাণ্ড, মরে যাও! লু ফেং বিদ্যুতের মতো ওসিলটিকে তার দিকে উঠতে দেখল এবং 1 মিটার দূরে পাশ থেকে এগিয়ে গেল। তার হাতে থাকা ভূতের ফলকটি একটি ঠান্ডা আলো আঁকতে এই অবস্থানটি ব্যবহার করেছিল, যা সরাসরি ওসেল্টের গলায় গিয়েছিল। চার্জিং ওসিলট নিচু স্বরে গর্জন করে এবং লু ফেং এর আক্রমণকে আটকাতে তার চিবুক ব্যবহার করার জন্য মাথা নিচু করে। ছি! ভূতের ফলকটি ওসেলটের চিবুকের পশম কেটে ফেলে এবং এমনকি চোয়ালের হাড়ের অর্ধেক সেন্টিমিটার পর্যন্ত কেটে দেয়। এই ওসেল দ্রুত প্রতিক্রিয়া দেখায়, সিংহ মাস্টিফ দানবদের চেয়ে অনেক দ্রুত। যখন লু ফেং অবতরণ করে, তখন একটি রক্তের সুগন্ধি বাতাস এসেছিল, কারণ অন্য একটি ওসেল্টের মুখ ইতিমধ্যেই খোলা ছিল এবং লু ফেংকে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। লু ফেং প্রথমে আরও কিছু জায়গার জন্য পিছিয়ে গেলেন এবং তারপর সরাসরি তার ঢালটি ব্লক করতে এবং তার ব্লেডটি ছুরিকাঘাত করার জন্য ব্যবহার করলেন। ভূতের ফলকটি সূক্ষ্মভাবে ঢালের উপর দিয়ে পিছলে গেল এবং 1 মুহূর্তের মধ্যে চার্জিং ওসেলটের চিবুকের মধ্য দিয়ে ছুরিকাঘাত করল। লু ফেং হিংস্রভাবে তার ব্লেড টেনে বের করে পিছিয়ে গেল। তাজা রক্ত বন্যভাবে ছড়িয়ে পড়ল এবং বল ওসিলট মাটিতে পড়ে গেল। এটি 3 বার নড়ল এবং তারপর চিৎকার করে ফাটা কংক্রিটের মেঝেতে পড়ে গেল। সতর্ক থেকো! হঠাৎ একটা বিশাল আওয়াজ উঠল। কুয়াং! কাছের ভাই ওয়েই টাই এবং ওয়েই কিং হঠাৎ আঘাত করে এবং বাতাসে ছুঁড়ে মারা হয়। ওয়েই টাইয়ের পুরো শরীর রাস্তার একটি দেয়ালের সাথে ভেঙে পড়ে এবং একটি বুমের সাথে খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা দেয়ালটি তাৎক্ষণিকভাবে ভেঙে যায়। ওয়েই টাই পড়ে গেল এবং মুখ ভর্তি তাজা রক্ত ছিটিয়ে দিল। রোর, যমজ লেজ বিশিষ্ট বিড়ালটি, যেটি তাৎক্ষণিকভাবে ভাই ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের মধ্যে ভেঙে পড়েছিল, প্রায় একই সময়ে লু ফেংয়ের সামনে ছিল। খুব দ্রুত লু ফেং চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে পাশ কাটিয়ে গেল। শুধু সবে। স্পষ্টতই তার ঠকানোর গতি যথেষ্ট দ্রুত ছিল না এবং তিনি যমজ লেজযুক্ত ওসিল্টের নখরগুলিকে নিজের উপর আটকে যেতে দেখেছিলেন। তিনি নিজেকে দূরে সরানোর জন্য তার আকৃতিহীন আধ্যাত্মিক শক্তি ব্যবহার করেছিলেন। তার পাশ কাটার গতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং জোড়া লেজযুক্ত ওসেল্টের নখরগুলি তাকে খুব কমই স্পর্শ করেছে। ছি! লু ফেংও এই সুযোগকে কাজে লাগিয়ে একটি আপারকাট আনলি। ব্লেডটি যমজ লেজযুক্ত ওসিল্টের অগ্রভাগের একটিতে আঘাত করেছিল, কিন্তু ধারালো ব্লেডটি পশমের বিরুদ্ধে আঘাত করার সাথে সাথে আসলে একটি চায় শব্দ তৈরি করেছিল। এটি টুইন লেজযুক্ত ওসিল্টের সামনের নখরটিতে পশমের একক স্তরও ভেদ করতে পারেনি। একজন কমান্ডার স্তরের দানবের গতি এবং প্রতিরক্ষা খুবই ভয়ঙ্কর, লু ফেং হতবাক হয়ে বললেন।
পুচি যমজ লেজযুক্ত ওসিলট মাটিতে অবতরণ করেছিল এবং এর ধারালো নখরগুলির কারণে কংক্রিটের মেঝে ফাটল ধরেছিল। সকাম গাও ফেং, যার অসতর্কতা তার কমরেডদের আঘাতের দিকে পরিচালিত করেছিল, বজ্রপাতের মতো ছুটে গিয়েছিল এবং তার মুখের উপর একটি জঘন্য চেহারা নিয়ে জঘন্যভাবে টুইন লেজযুক্ত ওসেলটের দিকে ছুটে গিয়েছিল। দুটি বিশাল, ভারী হাতুড়ি একটি উইন্ডমিলের মতো ঘুরতে থাকে যখন তারা জোড়া লেজযুক্ত ওসেলটকে ভেঙে দেয়। টুইন লেজওয়ালা ওসিলট, লু ফেংয়ের ব্লেড দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত না হয়ে, একটি বিশাল ট্রাকের মতো গাও ফেংয়ের দিকে ঘুরে তার দিকে ছুটে গেল। পেং পেং, হাতুড়ি আর নখর সংঘর্ষ হয়। গাও ফেং এবং যমজ লেজযুক্ত ওসিলট উভয়েই স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু গাও ফেং তার বাম পা ব্যবহার করে আবার জোড়া লেজযুক্ত ওসিলটে চার্জ করলেন। গাও ফেং যমজ লেজযুক্ত ওসিলটকে তার কমরেডদের আবার আক্রমণ করার সুযোগ দেয়নি, এবং যমজ লেজযুক্ত ওসিলটের একটি অঙ্গের হাড়গুলি ভারী হাতুড়ি দ্বারা ভেঙে গিয়েছিল, তাই এটি দাঁড়ানোর জন্য কেবল তার 3টি পায়ের উপর নির্ভর করতে পারে। তাদের সংগ্রামে মনে হয় গাও ফেং এর সুবিধা আছে। রম্বল ভারী হাতুড়ি গুলি ছুটতে থাকে। এই দৃশ্য থেকে প্রায় 500 মিটার দূরে একটি 6তলা আবাসিক ভবনের ছাদে বাঘের ফ্যাং স্কোয়াডের 6 সদস্য তাদের বাইনোকুলার ব্যবহার করে চারপাশে তাকাচ্ছিলেন। ক্যাপ্টেন, মনে হচ্ছে আশেপাশে বেশ কিছু দানব আছে, তাই শিকারী অবস্থানে 10 মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো দানবকে উত্তেজিত না করা কঠিন হবে, এক চোখা মধ্যবয়সী লোকটি ভ্রুকুটি করে বলল। টাইগার ফ্যাং স্কোয়াডের চর্মসার অধিনায়কও ভ্রুকুটি করলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল ফায়ার হ্যামার স্কোয়াডের দিকে, যেটি দূরে ওসেল দানবদের সাথে লড়াই করছিল। এটা ফায়ার হ্যামার স্কোয়াড, টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন ভ্রু তুলে বলল, ওরা এই দেশীয় শহরে এসেছে। ফায়ার হ্যামার স্কোয়াড সম্ভবত এটি করেছে কারণ তারা সেই রকি লু ফেংকে নিয়ে এসেছে, এক চোখের মধ্যবয়সী লোকটি বলল। যমজ হাতুড়িওয়ালা লোকটি স্পষ্টতই গাও ফেং। গাও ফেং নিশ্চিত শক্তিশালী, তিনি নিম্ন স্তরের কমান্ডার স্তরের দৈত্যের সাথে এটিতে যাচ্ছেন। আমি শুনেছি যে তার শক্তি ইতিমধ্যে একজন মধ্যবর্তী যুদ্ধবাজের স্তরে রয়েছে, তবে এটি কেবলমাত্র তার গতিতে কিছুটা অভাব রয়েছে। মনে হচ্ছে এগুলো শুধু গুজব ছিল না। তার পিঠে একটি বিশাল ছুরি বহন করে, ঝাং জেহু এর চোখ জ্বলজ্বল করে। তিনি তার দূরবীনটি ধরে সেই দিকে তাকালেন এবং আনন্দের সাথে বললেন, এটি আসলে ফায়ার হ্যামার স্কোয়াড, এবং লু ফেং বাচ্চাটি আসলে এখানে রয়েছে। মনে হচ্ছে সে ভালো পারফর্মও করছে। ঝাং জেহুয়ের চোখ দিয়ে একটা বর্বর আলো বয়ে গেল। ক্যাপ্টেন, এই ছোট্ট খরগোশই আমাকে পুরো 100 মিলিয়ন হারিয়েছে, ঝাং জেহু বললেন। আসুন এই সুযোগটা কাজে লাগাই তাকে হত্যা করার। ঝাং জেহুয়ের কাছে 21 মিলিয়ন টাকা ছিল একটি বড় অঙ্কের টাকা। যেহেতু সে শুধুমাত্র উন্নত যোদ্ধা পর্যায়ে, তাই তাকে 100 মিলিয়ন উপার্জন করতে 2 বছরের জন্য তার জীবনের ঝুঁকি নিতে হবে। তাকে মেরে ফেল। স্কোয়াডের অন্য সদস্যরা কিছুটা অবাক হয়েছিল। টাইগার ফ্যাং স্কোয়াডের অধিনায়ক ভ্রুকুটি করলেন এবং তারপর হেসে বললেন, ভালো ধারণা। জিয়াও ডং, আপনি দুজন আপনার স্নাইপারগুলিকে ফায়ার হ্যামার স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে মোকাবিলা করতে ব্যবহার করুন এবং তারপরে তাদের কাছাকাছি 2টি দানব বাহিনীতে গুলি চালান। আমরা অনেক দূরে, তাই দানবরা বলতে পারবে না কোথা থেকে হঠাৎ গুলি এল। এই সাধারণ দানবদের খুব কম বুদ্ধিমত্তা রয়েছে, একবার তারা আঘাত করলে তারা কেবল তাদের দেখতে পাবে এমন মানুষকে আক্রমণ করবে। টাইগার ফাং স্কোয়াডের ক্যাপ্টেন ঠান্ডাভাবে হেসে বললেন, সে সময় 2টি দানব বাহিনী ফায়ার হ্যামার স্কোয়াডের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের ঘিরে ফেলবে। বিশাল বত সেখানে প্রচুর পরিমাণে দানবকে আকৃষ্ট করবে, যা অন্যান্য অঞ্চলে দানবের পরিমাণ কমিয়ে দেবে। যখন এটি ঘটবে, আমরা সহজেই মাইল ভূমি অতিক্রম করতে পারি। টাইগার ফাং স্কোয়াডের অন্য সদস্যরা চুপ। এটা এমন নয় যে তারা আগে অন্য যোদ্ধাদের হত্যা করেনি, কিন্তু তারা সাধারণত শুধুমাত্র দানবদের মৃতদেহ চুরি করার জন্য এটি করেছিল, কিন্তু এই ক্ষেত্রে এটি করতে। ডং, সেই লু ফেংকে লক্ষ্য কর
এবং আমার ভাইকে উপশম করার জন্য তাকে একশোটে হত্যা করো, ঝাং জেহু দাঁত চেপে বলল। এটা কর, টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেনকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, অধিনায়ক। দুই সদস্যকে উত্তপ্ত অস্ত্র ব্যবহার করতে দেরি হয়নি। জীবন মৃত্যুর সীমানায় দানব ও মানুষ হত্যা করার অভিজ্ঞতা তাদের অনেক বেশি ছিল। হামফাম্ফ লো ফ্যাং ছ্যাং জেহু ছাদের কিনারায় দাঁড়িয়ে ফায়ার হ্যামার স্কোয়াডকে দেখছিলেন, যেটি ইতিমধ্যেই জোড়া লেজযুক্ত ওসিলটকে হত্যা করতে সফল হয়েছে। তিনি একটি ঠান্ডা হাসি দিয়ে বললেন, তুমি আমার টাকা নিয়ে গোলমাল করার সাহস কর, আমি তোমার জীবন নিয়ে নেব। জাহান্নামে আফসোস করো। এবং দুটি স্নাইপার রাইফেল আগেই সেট আপ করা ছিল। সদস্যদের ব্যবহার করে দুটি উত্তপ্ত অস্ত্র তাদের স্নাইপার রাইফেলের সামনে ছিল এবং তারা একটি বিশেষ শক্তিশালী বর্মভেদন রাউন্ড ব্যবহার করতে বেছে নিয়েছিল। তারা লক্ষ্য করা শুরু করে এবং উচ্চতার জন্য সামঞ্জস্য করতে শুরু করে এবং তারপরে তারা তাদের ক্যাপ্টেনকে মাথা ঝাঁকালো, দেখায় যে তারা প্রস্তুত। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন হাত নাড়লেন। দুই সদস্য একযোগে ট্রিগার চাপলেন। পেং পেং দুটি নিম্ন শব্দ বেজে উঠল এবং দুটি বুলেট তাৎক্ষণিকভাবে মহাকাশের মধ্য দিয়ে বিভক্ত হয়ে ফায়ার হ্যামার স্কোয়াডের দিকে এগিয়ে গেল, যেটি বর্তমানে টুইন লেজযুক্ত ওসেল্টের মৃতদেহ থেকে উপাদানগুলি পাচ্ছিল। শব্দ বেজে উঠল, কিন্তু বুলেটগুলি শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলেছিল, তাই ফায়ার হ্যামার স্কোয়াড কিছু শুনতে পাওয়ার আগেই গুলি এসে পৌঁছেছিল। অধ্যায় 9, মারাত্মক পরিস্থিতি। একটি ওসেল দানবের লেজের টেন্ডন বেশ কিছুটা মূল্যবান। লু ফেংয়ের ভূতের ব্লেডের একটি শায় শব্দের সাথে এটি লেজ জুড়ে আঁকতে থাকে এবং স্বচ্ছ টেন্ডনটি বের করে নেয়। লু ফেং তার পাশে ওয়েই টাইয়ের দিকে তাকিয়ে হেসে বলল, ভাই টাই নিশ্চিত শক্তিশালী। এই মুহূর্তে যমজ লেজযুক্ত ওসিল্টের সাথে সংঘর্ষের সাথে ভাই টাই রক্ত থুথু ফেলছিল। এটা আমাকে ভয় পেয়েছিল, কিন্তু মনে হচ্ছে ভাই টাই এখন পুরোপুরি ভালো। তুমি কি বোকা? আমি কি রক্তকে থুতু ফেলার পরিবর্তে জোর করে ফিরিয়ে আনব? সেভাবে ক্ষতি আরও খারাপ হবে। ওয়েই টাই হাসতে হাসতে বলল, ঠিক আছে, আসুন একে একে নিয়ে আসি। চেন গু হেসে উঠল। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য বেশ ভালো মেজাজে ছিলেন। গাও ফেং যমজ লেজযুক্ত ওসিলটিকে ছেদ করার সময় পাশে বসেছিল। অবশ্যই যমজ লেজযুক্ত ওসিল্টের মৃতদেহটি ব্যবচ্ছেদ করা সবচেয়ে কঠিন ছিল। লু ফেং আমাদের দলে ভাগ্য এনেছে। এটা আমাদের প্রথম দিন এবং আমরা পরপর 2 কমান্ডার লেভেলের দানবকে মেরেছি। গাও ফেং হেসে উঠল যখন সে ব্যবচ্ছেদ করল। হাহা ক্যাপ্টেন, এর জন্য আপনাকে আমার প্রশংসা করতে হবে। আমি লু ফেংকে আমাদের দলে নেওয়ার চেষ্টা করেছি। চেন গু হেসেছিল। দলটি আনন্দে হেসে উঠল। যেন লু ফেংয়ের লেজে আগুন লেগেছে, তার চোখ তাৎক্ষণিকভাবে প্রশস্ত হয়ে গেল। অবস্থাগুলো যেন তার প্রতিক্রিয়ার গতির পরীক্ষার মতোই ছিল। যেখানে তিনি রাবার বুলেটগুলোকে ফাঁকি দিয়েছিলেন, তার সামনে বাতাস ঝাপসা ছিল এবং একটি বুলেট দেখা যায়। প্রতিক্রিয়া গতি পরীক্ষায় ব্যবহৃত রাবার বুলেটের চেয়ে বুলেটের গতি কমপক্ষে 1 গুণ বেশি ছিল। লো ফ্যাং এমনকি একটি সতর্কতা উচ্চারণ করার সময় ছিল না। অত্যধিক চাপের মধ্যে লু ফেংয়ের শরীর অবিলম্বে অ্যাড্রেনালিন পাম্প করতে শুরু করে এবং তার হৃৎপিণ্ড একটি উদ্বেগজনক হারে স্পন্দন শুরু করে। তার শরীরের সমস্ত লোম উঠে দাঁড়িয়েছে এবং তার মন এমন সীমায় ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এমনকি তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি গভীর ঘুমে ছিল তা আপনা আপনি তার সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। জীবন বা মৃত্যুর পরিস্থিতি। মানুষের সহজাত বেঁচে থাকার প্রবৃত্তি লু ফেংয়ের শরীর এবং আধ্যাত্মিক শক্তিকে তাৎক্ষণিকভাবে তাদের সীমায় পৌঁছে দেয়। বর্মভেদ করা বুলেটটি বাতাসে ছিঁড়ে লু ফেংয়ের মস্তিষ্কের দিকে গুলি করে। লু ফেং ভূত ব্লেড ব্যবহার করেছিলেন, যা বুলেটটিকে আটকাতে ওসেল্টের লেজ ছিন্ন করছিল। তিনি তার শরীরকে তার সীমাতে ঠেলে দিয়েছিলেন এবং তার ব্লেডকে চারপাশে দোলানোর জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করেছিলেন। তার কোমর তার প্রথম শক্তি প্রয়োগ করার সময়, এটি আসলে একটি দ্বিতীয় শক্তি প্রয়োগ করার সময় ছিল।
সবকিছু জায়গায় পড়ে। মৃত্যুর মুখোমুখি তার শরীর স্বাভাবিকভাবেই দ্বিতীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম হয়েছিল যখন তার ঘনত্ব এবং শরীর তাদের সীমাতে ছিল। 9 স্টেজ থান্ডার ব্লেড, প্রথম পর্যায়ে। এটা আসলে কাজ। ভূতের ব্লেড মুহূর্তেই উড়ে গেল। ত্বরণ করুন। লু ফেং তার ভূতের ব্লেডের উপর তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এটিকে আরও দ্রুত সরাতে পারে। মন্থর করুন। কালবিলম্ব না করে আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করা হয়েছিল বর্মের ছিদ্রকারী বুলেটের উপর, যা তার দিকে প্রচণ্ড বেগে উড়ে যাচ্ছিল। আর্মার পিয়ার্সিং বুলেটটি মাছ 4 থেকে কমিয়ে মাছ 1 করা হয়েছিল এবং একটি ক্লাইম দিয়ে লু ফেংয়ের ভূতের ব্লেড সরাসরি আর্মার ভেদ করা বুলেটে আঘাত করে। বর্মের ছিদ্রকারী বুলেটের অগ্রভাগ ব্লেডে ধাক্কা দেয় এবং তারপরে উল্টে যায়। পেং। অন্য আর্মার ভেদ করা বুলেটটি ক্যাপ্টেন গাও ফেংয়ের মস্তিষ্কের দিকে লক্ষ্য করা হয়েছিল। টাইগার ফ্যাং স্কোয়াডের পরিকল্পনা অনুসারে ঝাং জে হু লু ফেংকে হত্যা করার জন্য অনুরোধ করেছিলেন। অন্য বুলেটটি ফায়ার হ্যামার স্কোয়াডের সবচেয়ে শক্তিশালী সদস্য গাও ফেংয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। তাই লু ফেং এবং গাও ফেংয়ের জন্য এই দুটি বুলেট প্রস্তুত করা হয়েছিল। এবং গাও ফেং, যিনি বর্তমানে যমজ লেজযুক্ত ওসিলটকে ব্যবচ্ছেদ করছিল এবং তার পিঠটি বুলেটের দিকে ঘুরিয়েছিল, বর্মভেদ করা বুলেটটি মোটেও দেখতে পাননি। পু গাও ফেংয়ের হাতে থাকা ড্যাগারটি হিংস্রভাবে জোড়া লেজযুক্ত ওসিলটের পশম কেটে ফেলে। এই শক্তি তার শরীরকে দোলা দিয়েছিল এবং তার মস্তিষ্কের জন্য লক্ষ্য করা বুলেটটি লক্ষ্যবস্তু থেকে বেরিয়ে যায় ঠিক যখন তিনি ওসেলটের পশমের শক্ততা অনুভব করতে চলেছেন। হিউ। সুপারফাস্ট আর্মার ছিদ্রকারী বুলেটটি গাও ফেং এর কান পাশ দিয়ে উড়ে যাওয়ার সাথে সাথে খুব কমই চড়েছিল। দ্রুত বায়ুপ্রবাহের কারণে গাও ফেংয়ের কান থেকে রক্তপাত শুরু হয়। পেন। বর্মভেদ করা বুলেট নিষ্ঠুরভাবে ঝাংকের কাঁধে এসে পড়ে, যিনি গাও ফেংয়ের পাশে ছিলেন। এবং যে শটটি একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের দৈত্যের স্কেলগুলিকে বিস্ফোরিত করতে সক্ষম তা তাৎক্ষণিকভাবে ঝাংকের কাঁধের হাড় এবং পেশিগুলিকে ভেঙে দেয়। একটি বুমের সাথে ঝাংকের ডান কাঁধটি সরাসরি উড়ে গেল এবং ফাচি রক্ত ঝর্ণার মতো স্প্রে করতে শুরু করল। আহ! ঝাংকে চিৎকার করে উঠল। একটি স্নাইপার রাইফেলের বুলেট। গাও ফেং তাজা রক্ত ছিটিয়ে ঝাংকের ভাঙা কাঁধের দিকে তাকাল। কিছু রক্ত এমনকি গাও ফেংয়ের উপর ছিটিয়ে দেয়, যার ফলে গাও ফেংয়ের চোখ লাল হয়ে যায়। তিনি চিৎকার করলেন, শত্রু আক্রমণ! কোনো জার্জ, ওয়েই টাই এবং ওয়েই কিংও রেগে চিৎকার করে উঠলেন। তারা যখন ক্রোধে চিৎকার করে উঠল, কার্যত ফায়ার হ্যামার স্কোয়াডের সমস্ত সদস্য দ্রুত এদিক ওদিক হতে শুরু করে। স্নাইপার দ্বারা লক্ষ্য করার সময় একই অবস্থানে দাঁড়ানোর সাহস করবে এমন কেউ নেই। গাও ফেং শুধুমাত্র বুলেটটি এড়াতে সক্ষম হয়েছিল কারণ ঘটনাক্রমে তার ছোড়া তার শরীরকে দুলিয়েছিল। পেন, 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 পেন। আরও 4টি গুলি। ওইদিকে গাও ফেং, লু ফেং এবং অন্যরা সবাই লাল চোখে গুলির উৎসের দিকে তাকাল। দূরে ছাদে ছায়াগুলো দোলা দিয়ে অদৃশ্য হয়ে গেল। এটা টাইগার ফ্যাং স্কোয়াড, গাও ফেং দাঁত চেপে বলল। টাইগার ফ্যাং। লু ফেং তাদের একেবারেই দেখতে পাচ্ছিল না। দূরত্ব খুব বেশি ছিল এবং টাইগার ফ্যাং স্কোয়াড সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। স্পষ্টতই তাদের পরিষ্কারভাবে দেখতে আপনার দৃষ্টিশক্তি আশ্চর্যজনক হতে হবে। একজন যোদ্ধাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি তাদের শরীরের ফিটনেস স্তরের সাথে উন্নত হয়। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্যের মধ্যে ক্যাপ্টেন গাও ফেংয়ের শরীরের ফিটনেস স্তর মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের কাছাকাছি। তাই কেবল তিনিই তাদের স্পষ্ট দেখতে পেয়েছিলেন। টাইগার ফ্যাং স্কোয়াড? টাইগার ফ্যাং স্কোয়াডে ঝাং জেহু আছে? লু ফেং তার রাগ অনুভব করা ছাড়া সাহায্য করতে পারেনি। অবশ্যই তিনি আগে পরীক্ষা করে দেখেছিলেন যে ঝাং জেহু টাইগার ফ্যাং স্কোয়াডে থাকার খবরটি আবিষ্কার করেছেন। সে আসলে আমাকে মারতে চায়। বরফ শীতল। লু ফেং সত্যিই নিজের জন্য অনুভব করেছিলেন যে যোদ্ধারা একে অপরের সাথে সাদৃশ্যে বাস করে না।
ঝাংকে পুরানো ঝাং। তাদের মধ্যে কয়েকজন চলে গেল এবং লু ফেংও ঝাংকের দিকে ছুটে গেল। ঝ্যাংকে ফ্যাকাশে মুখ নিয়ে মাটিতে শুয়ে পড়ল। বর্মের ছিদ্রকারী বুলেটে তার ডান কাঁধ পুরোপুরি ভেঙে গেছে এবং কিছুক্ষণ আগে তার ডান হাতটি উড়ে গেছে। এমনকি তার যুদ্ধের ইউনিফর্মও ছিঁড়ে ফেলা হয়। এই বুলেটের শক্তি ছিল খুব বেশি। চেনগু দ্রুত রক্ত বন্ধ করার চেষ্টা করার সময় ঝাংকের মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা আমি, ঝাংকে, তুমি আমার জন্য এই শটটি নিয়েছ, গাও ফেং কান ধরে বলল। ভাই ঝাং লু ফেংয়ের মুঠি দুটোই আবদ্ধ ছিল এবং তার চোখ লাল লাল। ভাই ঝাং এবং ভাই চেনি তাকে ফায়ার হ্যামার স্কোয়াডে নিয়ে এসেছিলেন। ভালো না, গাও ফেংয়ের মুখ সম্পূর্ণ বদলে গেল। এখন দৌড়াও। টাইগার ফ্যাং স্কোয়াড এই মুহূর্তে মোট ৬টি গুলি ছুঁড়েছে। তাদের মধ্যে ২টি ছিল লু ফেং এবং গাও ফেংয়ের জন্য, বাকি ৪টি ছিল আশেপাশের দানবদের জন্য। এই মুহূর্তে দানবরা ইতিমধ্যেই ক্রুদ্ধভাবে চিৎকার করতে শুরু করেছে এবং ফায়ার হ্যামার স্কোয়াডের প্রত্যেকে অবিলম্বে বুঝতে পেরেছিল যে কেন বাঘের ফ্যাং স্কোয়াড সেই অতিরিক্ত ৪টি বুলেট গুলি করেছে। এত অশুভ। তারা আমাদের সবাইকে হত্যা করতে চায়। তাড়াতাড়ি এবং দৌড়াও। ওয়েই কিং ঝাংকে, যিনি খুব বেশি রক্ত হারিয়েছিলেন, তার পিঠে বসিয়েছিলেন এবং দলটি দৌড়াতে শুরু করেছিল। রম্বল সামনের রাস্তায় প্রচুর পরিমাণে লোহার পশম সুজোর দেখা গেল। প্রতিটি লোহার পশম সুজোর ছিল বিশালাকার এবং তাদের মধ্যে কয়েকশো ফায়ার হ্যামার স্কোয়াডের দিকে ছুটে আসছে। সুজোরগুলো একসাথে ছুটে চলার সময় মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের সমস্ত মুখ তাদের রং হারিয়েছে এবং তারা যখন দিক পরিবর্তন করার চেষ্টা করেছিল তখন অপর পাশ থেকে আরেকটি বিশাল গর্জন শব্দ ভেসে আসে। আরও ভয়ঙ্কর দানব তাদের দিকে ছুটে আসছে। এই দলে শুধু শিংওয়ালা সুয়ুরি ছিল না, সিংহ মাস্টিফ দানবও ছিল। সমস্ত দানব যোগ করা ১০০০ ছাড়িয়ে গেছে। বড় কষ্ট। ফায়ার হ্যামার স্কোয়াডের সব সদস্যই ফ্যাকাশে। দেয়ালের উপর দিয়ে যাও, গাও ফেংকে নির্দেশ দেন। হুশ হুশ হুশ। ফায়ার হ্যামার স্কোয়াড দ্রুত ভাঙা প্রাচীরের উপর দিয়ে চলে যায়। ৪টি স্নাইপার রাইফেলের বুলেট দানবদের ভীষণভাবে ক্রোধান্বিত করেছিল। দানবরা শুধু জানত যে শুধুমাত্র মানুষের কাছেই এমন ভয়ঙ্কর জঘন্য হত্যাকাণ্ডের অস্ত্র থাকতে পারে। যখন তারা দেখল মানুষগুলো দেয়ালের উপর দিয়ে ছুটে আসছে, তখন তারা সবাই একত্রিত হল। রম্বল শিংওয়ালা সুজোরগুলো মাথা নিচু করে দেয়ালে ধাক্কা খেল। কয়েক দশক ধরে বাতাস এবং সূর্যের সংস্পর্শে আসা প্রাচীরটি তাৎক্ষণিকভাবে ভেঙে যায় এবং ১,০০০-এরও বেশি শক্তভাবে বস্তাবন্দি দানব তার উপর ছুটে আসে। ফায়ার হ্যামার স্কোয়াড ফিরে তাকালো এবং সাহায্য করতে পারেনি, কিন্তু তাদের মুখ আবার পরিবর্তন করতে পারে। ভাইয়েরা, এবার সবাই নিজেদের জন্য দৌড়াও। যদি কেউ বাঁচতে পারে, তবে অন্তত সেই একটা। আমরা যদি একসাথে থাকি তবে আমরা সবাই নিশ্চিত মারা যাব। গাও ফেং চিৎকার করে, যার চোখ তখনও লাল ছিল দৌড়ে যাওয়ার সময়। এই দুশ্চরিত্রা বাঘের ফ্যাং স্কোয়াডের ছেলে। যদি আমি, গাও ফেং, এর মধ্য দিয়ে বেঁচে থাকি, আমি অবশ্যই তাদের রক্ত দিয়ে এর মূল্য পরিশোধ করব। সবাই ছড়িয়ে পড় এবং পালিয়ে যাও। ওয়েই টাই এবং ওয়েই কিংও তাদের দাঁত চেপে ধরছিল। ১,০০০-এরও বেশি দানবের বিরুদ্ধে এমনকি একজন উন্নত যোদ্ধারও পালাতে সমস্যা হবে। টাইগার ফ্যাং স্কোয়াড, ঝাং জেহু, লু ফেং মনে মনে অনুভব করলেন যে তারা সম্ভবত এটি করেছে কারণ তিনি সেই সময়ে ঝাং জেহুকে ২১ মিলিয়ন হারাতে বাধ্য করেছিলেন। টাইগার ফ্যাং স্কোয়াড কোনো কারণ ছাড়াই আক্রমণ করবে না। এটা কি আমার কারণে হতে পারে? আমার কারণে ভাইঝান এমনভাবে শেষ হয়ে গেল। লু ফেং এর হৃদয় থেকে অপরাধবোধ ছুটে এসেছে, কিন্তু তার হত্যার অভিপ্রায়ও। ঝাং জেহু, টাইগার ফ্যাং স্কোয়াড, লু ফেংয়ের চোখ দুটি ছিল লাল লাল। ক্যাপ্টেন ভাই চেন, চিৎকার করে উঠলেন লু ফেং। এই চিৎকারের কারণে ক্যাপ্টেন গাও ফেং, ওয়েই জিয়া ভাই এবং চেন গু লু ফেংকে হতবাক করে দেখেছিলেন।
লু ফেং তার দাঁত চেপে চেঁচিয়ে বলল, আমাকে অনুসরণ করো। সবাই জীবিত পালাতে পারে একটি এই চিউর শব্দের সাথে লু ফেংয়ের উরুতে ছুঁড়ে ফেলা সমস্ত ছুরি উপরে উঠতে শুরু করে এবং লু ফেংকে একে একে ঘিরে ফেল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।